চ্যাপ্টার ২৬ ড্রিম। ঠান্ডা আর অন্ধকার সেই হলঘরের ভেতর ক্লাইন মোরেত্তি হঠাৎ করেই শিউরে উঠল। সে দৃষ্টি সরিয়ে নিয়ে মিস বডিগার্ডকে বলল, চলো ফিরে যাই। আজিকের সেই তামার মাসিটা যেভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছিল তা থেকে বেশ ভালোভাবেই বোঝা যায় যে এই ঘরটার ভেতরে একটা ভয়ানক অশুভ আত্মা লুকিয়ে আছে। এর বিপদের মাত্রা ম্যারিওনেটিস্ট রোসাগো আর ভাইস অ্যাডমিরাল হারিকেন চিলাঙ্গোসের চেয়েও অনেক বেশি হওয়ার সম্ভাবনায় প্রবল। কয়েক শতাব্দী থেকে শুরু করে হয়তো হাজার হাজার বছর ধরে এটা এই আবদ্ধ জায়গাটায় ঘুরে বেড়াচ্ছে। হতে পারে এটা এরই মধ্যে একজন হাই সিকোয়েন্স বিয়ন্ডারের সমান শক্তিশালী হয়ে উঠেছে। নিজের ক্ষমতা এই ঘরের বাইরে আনতে যদি এর কষ্ট না হতো তাহলে এতক্ষণে হয়তো আমি মরেই যেতাম। এমনকি মিস বডিগার্ড একজন শক্তিশালী সিকোয়েন্স ৫ হলেও আমাদের দুজনের ক্ষমতা এক করে এই লড়াইয়ের মোড় ঘুরিয়ে দেওয়ার কোনো আশাই নেই। নিজের শক্তি সম্পর্কে একজন মানুষের পরিষ্কার ধারণা থাকা উচিত। ভেতরে পড়ে থাকা সন্দেহজনক বিয়ন্ডার বৈশিষ্ট্য আর রহস্যময় জিনিসপত্রের লোভে পড়া আমার মোটেও উচিত হবে না। লোভ অনেক সময় মানুষকে মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। ক্লাইন মনে মনে নিজেকে বোঝানোর জন্য একটা শক্ত যুক্তি দাঁড় করাল। মিস বডিগার্ড মাথা ঘুরিয়ে তার দিকে তাকাল। চোখে খুব একটা আবেগ না রেখেই সে জিজ্ঞেস করল, এরপর কি হবে? এরপর ক্লাইন নিঃশব্দে দাঁতে দাঁত চেপে বেশ ভেবেচিন্তে বলল, মিলেট কার্টার বরং পুলিশ ডাকুক। কে জানে কবে এই অশুভ আত্মাটা এখান থেকে বেরিয়ে আসবে। যত তাড়াতাড়ি সম্ভব একে শেষ করে ফেলাই সবচেয়ে ভালো। না, সেটা কাজ করবে না। মিস্টার কার্টার আসলে পুরো ব্যাপারটা খুব একটা জানেন না। এভাবে পুলিশকে খবর দিলে পুলিশ ডিপার্টমেন্ট বিষয়টাকে খুব একটা গুরুত্ব দেবে না। প্রথম যে দলটা এই জায়গাটা ঘুরে দেখতে আসবে তাদের হয়তো বড় ধরনের প্রাণহানি ঘটবে, আর তারা পরোক্ষভাবে এই অশুভ আত্মাটাকে তার বন্দিদশা থেকে মুক্ত হতে সাহায্যও করে ফেলতে পারে। তাছাড়া এই মূর্তিগুলো দেখার কারণে আমার মতো একজন গোয়েন্দার মুখ হয়তো চিরতরে বন্ধ করে দেওয়া হতে পারে। তুমি কি ঘরের ভেতরকার হাড়গোড় আর আধ্যাত্মিক আলোটা দেখেছিলে? মিস বডিগার্ড আধখোলা পাথরের দরজাটার পেছনের অন্ধকার পথের দিকে আরও একবার তাকাল, তারপর খুব আলতো করে মাথা নাড়ল। ক্লাইন দ্রুত চিন্তা করে বলল, আমার ধারণা এগুলো আগের অভিযাত্রীদের মৃতদেহ। ওই ঘরের ভেতরের অশুভ আত্মাটা তাদের মেরে ফেলেছিল, আর তাদের মধ্যে কোনো একজন বিয়ন্ডার কিছু রহস্যময় জিনিসপত্র ওখানে ফেলে গেছে। এই সীমানার ওপারে বসবাসকারী ভিসকাউন্টের পরিবারের সাথে হয়তো এর কোনো একটা সম্পর্ক থাকতে পারে। আমি তাদের বংশের নাম সম্পর্কে খোঁজ নেওয়ার পরিকল্পনা করছি, তারপর লাইব্রেরিতে গিয়ে তাদের বংশধরদের সম্পর্কে তথ্য খুঁজব। হয়তো আমি খুব দরকারি কোনো সূত্র পেয়ে যেতে পারি। পরিস্থিতি সম্পর্কে একটা প্রাথমিক নিশ্চিত ধারণা পাওয়ার পর এই সমস্যার ভয়াবহতা অনুযায়ী আমি একটা সিদ্ধান্ত নেব। আমি হয়তো কিছু বিস্ফোরক জোগাড় করে দরজাটা ধ্বংস করে দেব, অথবা পুলিশের কাছে একটা বেনামি চিঠি পাঠাব যেখানে এই অশুভ আত্মার অস্তিত্বের কথা বিস্তারিত লেখা থাকবে। যাই হোক, আমাকে আগে থেকেই এই ঝুঁকি এড়ানোর একটা উপায় ভেবে রাখতে হবে। এটা খুব একটা জরুরি কিছু না। আমি সময় নেই কাজটা করতে পারব। ক্লাইনের কথাগুলো মিস বডিগার্ড খুব চুপচাপ শুনল। সামনের দিকে তাকিয়ে সে অদ্ভুত এক অলৌকিক গলায় বলল, তুমি কি মানুষজন ডেকে এই অশুভ আত্মাটাকে তাড়ানোর কথা ভাবছ না? যদি সেখানে কোনো রহস্যময় জিনিসপত্র পড়ে নাও থাকে, অশুভ আত্মাটা বিলীন হয়ে যাওয়ার পর যে অবশিষ্টাংশগুলো থাকবে সেগুলোও যথেষ্ট মূল্যবান। এই প্রথম আমি তোমাকে এত কথা বলতে দেখলাম সম্ভবত। ক্লাইন কোনো দ্বিধা না করেই জবাব দিল, এর ঝুঁকিটা অনেক বেশি। আমার মনে হয় আমার জীবন আর শরীর বেশি গুরুত্বপূর্ণ। সে তার কথাগুলো গুছিয়ে নিয়ে আবার যোগ করল, আমার পরিচিত সবচেয়ে শক্তিশালী মানুষ হচ্ছ তুমি। আর একটু আগে তুমি যেমনটা করলে তা দেখে মনে হচ্ছে না তুমি ওই অশুভ আত্মার সাথে লড়াই করার যোগ্য। পুলিশকে ডাকা ছাড়া এটাকে শেষ করার আর কোনো উপায় আমি ভাবতে পারছি না। মিস বডিগার্ড ঘুরে দাঁড়াল। তার ফ্যাকাশে মুখটা বেশ কিছুটা স্বচ্ছ দেখাচ্ছিল। তোমার এখনও কিছুটা বুদ্ধি অবশিষ্ট আছে, সে শান্তভাবে মন্তব্য করল। তারপর সেই প্রাচীন হলঘরের বাইরের রাস্তার দিকে ভেসে গেল। ট্রু ক্রিয়েটারের প্রভাবে থাকার সন্দেহ ছাড়া আমাকে আর কোন দিক থেকে একটা পাগলের মতো দেখায়? ক্লাইন মনে মনে নিজেকে নিয়েই একটু হাসল। সে লণ্ঠন আর ছড়িটা হাতে নিয়ে মিস বডিগার্ডের পেছন পেছন চলতে লাগল। পুরোটা সময় জুড়ে তার মনে হচ্ছিল যেন অন্ধকার বারান্দার কোনো এক শীতল চোখ তার দিকে তাকিয়ে আছে। প্রাচীন এক পরিবেশে ঘেরা পাথরের দরজাটা পেরিয়ে যখন তারা বাইরে বের হল, ঠিক তখনই হঠাৎ করে সেই অনুভূতিটা মিলিয়ে গেল। ক্লাইন ঘুরে দাঁড়িয়ে দরজাটা বন্ধ করে দিল, যার ফলে উল্টো করা মোমবাতিদান, ঘষ্টে যাওয়ার দাগ আর ৬ দেবতার সেই ভয়ঙ্কর মূর্তিগুলো চিরস্থায়ী অন্ধকার আর নিস্তব্ধতার মধ্যে তাদের হাজার বছরের ঘুম চালিয়ে যাওয়ার জন্য ভেতরে আটকা পড়ে গেল। কাপড় থেকে ধুলো ঝেড়ে সে লণ্ঠনটা অন্য হাতে নিল আর তাড়াতাড়ি করে মিলেট কার্টারের বেসমেন্টের দিকে ফিরে চলল। আর মিস বডিগার্ডের কথা বলতে গেলে সে বরাবরের মতোই শূন্যের মাঝে মিলিয়ে গিয়েছিল। মিলেট কার্টার বেসমেন্টের ভেতর পায়চারি করছিলেন। ক্লাইনকে বেরিয়ে আসতে দেখে তিনি তাড়াতাড়ি করে জিজ্ঞেস করলেন, কি অবস্থা? ভেতরের পরিস্থিতি কেমন? ক্লাইন অনেক আগে থেকেই একটা অজুহাত ভেবে রেখেছিল, তাই সে বেশ ভয়ের একটা ভান করে বলল, খুবই ভয়ঙ্কর অবস্থা।
ভেতরে অনেক সাপ আছে আর অনেক জায়গা ধসে পড়েছে। আমি কিছু তথ্য জোগাড় করার পরিকল্পনা করছি, কিছু লোকজন জড়ো করব, আর সব প্রস্তুতি শেষ হলে আরেকবার সেখানে গিয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করব। এই সময়ের মধ্যে আপনি বরং কাউকে ভেতরে পাঠাবেন না, সেটাই সবচেয়ে ভালো হবে। আমার কথা বিশ্বাস করুন, আপনি যতটা কল্পনা করতে পারেন তার চেয়েও অনেক বেশি বিষাক্ত সাপ আছে ওখানে। মিলেট একটা দীর্ঘশ্বাস ফেলে আতঙ্কের সাথে জিজ্ঞেস করলেন, তারা কি এঁকে বেঁকে বাইরে বেরিয়ে আসবে? আপনি কি এমন কোনো বিশেষজ্ঞকে চেনেন যারা এই সাপগুলোর ব্যবস্থা করতে পারবে? ক্লাইন সাথে সাথেই মাথা নাড়ল। আমি সাহায্যের জন্য লোকজন জোগাড় করব, আর এই বিষয়টা সামাল দেওয়ার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। এখন বেশ ঠান্ডা শরৎকাল, আর সাপগুলো নড়াচড়া করতে চাইছে না। যতক্ষণ পর্যন্ত আপনি তাদের বিরক্ত করার জন্য কাউকে পাঠাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত কিছুই হবে না। ঠিক আছে, দয়া করে একটু তাড়াতাড়ি করবেন। আমি এই দরজাটা বন্ধ করে দিচ্ছি যাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। এই কথা শুনে মিলেট কিছুটা স্বস্তি পেলেন। ক্লাইন যখন দেখল যে তার মালিক তার কথা শুনে সত্যিই ভয় পেয়ে গেছেন, তখন সে দ্রুত লণ্ঠনটা নিচে নামিয়ে রাখল, তার সোনার ফ্রেমের চশমাটা একটু ঠিক করে নিয়ে বলল, এরপর আমি কিছু তথ্য জোগাড় করব। আরেকবার খোঁজার আগে আমি প্রথমেই এই মাটির নিচের কাঠামোর নকশা সম্পর্কে একটা প্রাথমিক ধারণা জোগাড় করব। সেজন্য আপনাকে আমাকে জানাতে হবে যে ঠিক কোন ভিসকাউন্ট এই বাড়িটার আসল মালিক ছিলেন। মিলেট এই ভবনটা ঠিক এই কারণেই কিনেছিলেন যে এটা আগে একজন সম্ভ্রান্ত মানুষের সম্পত্তি ছিল, তাই তিনি সাথে সাথেই উত্তর দিলেন ভিসকাউন্ট পাউন্ড। আপনি তার আর তার পরিবারের ব্যাপারে কি জানেন? ক্লাইন বেশ পেশাদারি গলায় জিজ্ঞেস করল। মিলেট একটু ভেবে বললেন, খুব বেশি কিছু না। আমি শুধু এটুকু জানি যে তিনি তার আভিজাত্যের উপাধিটা পেয়েছিলেন ভঙ্গ করা শপথের যুদ্ধে। একসময় তাদের বেশ একটা জাঁকজমকপূর্ণ সময় পার হয়েছিল, কিন্তু কয়েক দশক পর অজানা কোনো কারণে হঠাৎ করেই তাদের পতন শুরু হয়। পরিবারটা ক্রমাগত তাদের উত্তরাধিকারীদের হারাতে থাকে, যার ফলে একসময় আভিজাত্যের উপাধিটা টিকিয়ে রাখার জন্য তাদেরকে দূরের আত্মীয়দের শরণাপন্ন হতে হয়। আর নতুন ভিসকাউন্ট পাউন্ড হল হেহে। তিনি পরিবারের প্রায় সব সম্পত্তিই উড়িয়ে দিয়েছেন, আর রাজা তাকে ব্যারোনেট পদে নামিয়ে দিয়েছেন। তিনি সম্ভবত এখনও ব্যাকল্যান্ডেই আছেন, আর যে কোনো মুহূর্তেই দেউলিয়া হয়ে যেতে পারেন। ভঙ্গ করা শপথের যুদ্ধ, যেটা পঞ্চম যুগের 738 সালে শুরু হয়েছিল, ইতিহাসের ছাত্র হিসেবে সফলভাবে পাশ করার কারণে ক্লাইন নিজের অজান্তেই সেই সম্পর্কিত জ্ঞানগুলো মনে করার চেষ্টা করল। প্রায় 6 শতাব্দী আগে যে যুদ্ধটা হয়েছিল সেটা ছিল মূলত ধর্ম নিয়ে। দক্ষিণের ফেইনপটার রাজ্য মূলত ধরিত্রী মাতা এবং জ্ঞান ও প্রজ্ঞার দেবতা দুজনের ওপরেই বিশ্বাস রাখত, কিন্তু কিছু প্রভাবশালী কারণে ওই দুটো গির্জা একে অপরের বিরুদ্ধে অবস্থান নিতে শুরু করে, আর তাদের বিশ্বাসীদের মধ্যে প্রায় সংঘর্ষ বাধত। সেই সময় উত্তরের দুই প্রতিবেশী লয়েন রাজ্য আর ইন্টিস রাজ্য ধর্মের স্বাধীনতা রক্ষার নামে একটা যুদ্ধ শুরু করার এই সুযোগটা কাজে লাগায়। যুদ্ধের একেবারে শেষ পর্যায়ে ফেস্যাক সাম্রাজ্য এই লড়াইয়ে যোগ দেয়, আর লয়েন ও ইন্টিসের চক্রান্ত ধ্বংস করার চেষ্টা করে। যাই হোক, তারপরও তারা পরিস্থিতি বদলাতে ব্যর্থ হয়। এই যুদ্ধের ফলাফল ছিল এই যে লয়েন আর ফেইনপটারের সীমান্ত, সেই সাথে ইন্টিস আর ফেইনপটারের সীমান্ত, লেমবার্গ, ম্যাসিন আর সেগারের মতো দেশগুলো স্বাধীনতা লাভ করে। তারা মূলত জ্ঞান ও প্রজ্ঞার দেবতায় বিশ্বাস করত, যার ফলে ধরিত্রী মাতার গির্জাই ফেইনপটার রাজ্যের একমাত্র ধর্ম হিসেবে রয়ে যায়। 5 বছর ধরে চলা এই সংঘাতটাকে ভঙ্গ করা শপথের যুদ্ধ বলা হতো, কারণ যুদ্ধের দুই পক্ষই তাদের শত্রুদের বিরুদ্ধে চতুর্থ যুগের শেষে পবিত্র শপথ ভাঙার অভিযোগ এনেছিল। এরপর উত্তর মহাদেশে 300 বছরেরও বেশি সময় ধরে শান্তি বজায় ছিল। এর মানে এই নয় যে দেশগুলোর মধ্যে কোনো সংঘাত ছিল না, বরং ওই মাত্রায় আর কোনো যুদ্ধ হয়নি। রোজেল গুস্তাভো বাষ্পীয় ইঞ্জিন আবিষ্কার করা আর পালতোলা জাহাজ ও কামানের উন্নতি না করা পর্যন্ত এই শান্তি বজায় ছিল। ইতিহাসের বইয়ে এই তথ্যগুলোই লেখা আছে। এখন এটা নিয়ে চিন্তা করলে মনে হয়, যেহেতু এর সাথে বিশ্বাসের ব্যাপারটা জড়িত, সেহেতু গির্জার কোনো না কোনো বিয়ান্ডার নিশ্চয়ই এর সাথে জড়িত ছিল। নিশ্চয়ই ভয়ঙ্কর একটা বিয়ান্ডার যুদ্ধও হয়েছিল। যাই হোক, বলা হয় যে ওই যুগে বিয়ান্ডারদের সংখ্যা খুব কম ছিল। স্কোয়াড্রন যুদ্ধ। কয়েক দশক আগে পাউন্ড পরিবারের হঠাৎ করে পতন আর একের পর এক উত্তরাধিকারী হারানো, এই ঘটনাগুলোর সাথে কি মাটির নিচের ওই প্রাচীন কাঠামো আবিষ্কারের কোনো সম্পর্ক থাকতে পারে? ক্লাইন বেশ ভেবেচিন্তে জিজ্ঞেস করল, আপনি কি জানেন ব্যারোনেট পাউন্ড বর্তমানে কোথায় থাকেন? আমি দুঃখিত, আমি জানি না। মিলেট খুব আলতো করে মাথা নাড়লেন। ক্লাইন আরও কয়েকটা প্রশ্ন করল, কিন্তু আর কোনো তথ্য পাওয়া যাবে না বুঝতে পেরে সে বিদায় নিল আর 15 মিন্স্ক স্ট্রিটে ফিরে আসল। তখন প্রায় বিকেল 5টা বাজে, আর আকাশটা একদম রাতের মতোই অন্ধকার হয়ে আছে। ক্লাইন ভাবল যে এতক্ষণে হয়তো পাবলিক লাইব্রেরিগুলো বন্ধ হয়ে গেছে, তাই সে সাময়িকভাবে মাটির নিচের কাঠামোর চিন্তাটা একপাশে সরিয়ে রাখল আর নিজের জন্য রাতের খাবার তৈরি করতে বসল। খবরের কাগজে ছাপা হওয়া একটা রেসিপি দেখে সে ফেইনপটার নুডলস বানানো শিখতে চেয়েছিল, কিন্তু শেষমেশ সেটা মাংস, সস
আর সবজি মেশানো নুডলস হয়ে গেল। তবে তাকে অবাক করে দিয়ে সেটার স্বাদ বেশ ভালোই হয়েছিল। পেট ভরে খাওয়ার পর ক্লাইন বেশ স্বাভাবিকভাবেই একটা মুদ্রা শূন্যে ছুঁড়ে মারল, এটা জানার জন্য যে তার পুলিশকে জানানো উচিত হবে কিনা। সে একটা নেতিবাচক উত্তর পেল। ব্যাকল্যান্ডের সন্ধ্যাটাও অন্য শহরের মতোই শান্ত ছিল, অন্তত চেরুড বড়তে। ক্লাইন বেশ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, উদ্দেশ্যহীনভাবে একের পর এক বিভিন্ন স্বপ্নের মাঝে ঘুরে বেড়াচ্ছিল। ঠিক তখনই হঠাৎ করে একটা ঝাঁকুনি খেয়ে সে বুঝতে পারল যে সে স্বপ্ন দেখছে। কেউ কি আমার স্বপ্নে অনুপ্রবেশ করছে? ক্লাইন তার ভ্রু কুঁচকানোর ইচ্ছাটাকে দমন করল আর ভান করল যেন সে বিভ্রান্ত হয়ে এদিক ওদিক তাকাচ্ছে। সে নিজেকে একটা তপ্ত হলুদ মরুভূমির মাঝখানে আবিষ্কার করল। হঠাৎ করে আকাশ থেকে একটা গর্জন ভেসে আসল, আর কালো ও সোনালি রঙে রাঙানো বিশাল একটা দানব তার উপর দিয়ে উড়ে গেল। দানবটার শরীরটা টিকটিকির মতো বেশ মোটা ছিল, আর এর পিঠে চামড়ায় মোড়ানো এক জোড়া চওড়া ডানা ছিল। এটা নিচের দিকে নেমে আসলো আর আকাশের সূর্যটাকে ঢেকে দিল। একটা ড্রাগন, একটা শক্তিশালী ড্রাগন। ক্লাইন প্লেটের মতো বড় বড় আঁশ দেখতে পেল, একটা হাঁ করা মুখ যেখান থেকে বিশুদ্ধ আলো বেরোচ্ছিল, আর দুটো গাঢ় সোনালি রঙের লম্বাটে চোখের মণি। ররর। ড্রাগনটা একটা আলোর রশ্মি ছুঁড়ে মারল, যা দেখে মনে হল যেন সেটা চারপাশের সব কিছুকে ঢেকে ফেলছে। খুব তাড়াতাড়ি মরুভূমির একটা বিশাল অংশ ধ্বংস হয়ে গেল। সেই আলোর মাঝে একটা অবয়বল লাফিয়ে শূন্যে ভেসে উঠল। তার উচ্চতা 3 কি 4 মিটার ছিল, তবে দৈত্যদের মতো তার কপালে কোনো লম্বাটে চোখ ছিল না। তার চেহারাটা বেশ সুদর্শন আর কমবয়সী ছিল, আর সে একটা কালো রঙের পুরো শরীর ঢাকা বর্ম পড়েছিল, যেটাতে রক্তের ছিটে লেগে আছে বলে মনে হচ্ছিল। এই বিশাল নাইটের অবয়বটা তার চওড়া তলোয়ারটা উপরের দিকে ঘোরালো, আর অগণিত নীলাভ সাদা শিখা, যেগুলো দেখতে কিছুটা বেগুনি রঙের মনে হচ্ছিল, সেগুলো জমাট বেঁধে লম্বা বর্ষায় পরিণত হল। সেগুলো সোজা ড্রাগনটার দিকে ছুটে গেল। দেখে মনে হচ্ছিল যেন মায়াবী বিয়ন্ডারদের আস্ত একটা সেনাবাহিনী তাকে যুদ্ধে সাহায্য করছে। সেই উল্কাবৃষ্টির মাঝেই বিশাল নাইট ড্রাগনটার মাথার উপরে লাফিয়ে পড়ল, আর সে তার তলোয়ারটা নিচের দিকে নামিয়ে আনল। একটু আগে সে যে ছায়াগুলো তৈরি করেছিল, সেগুলো মুহূর্তের মাঝেই একে অপরের সাথে মিশে গেল, আর তলোয়ারের রশ্মিগুলো একে অপরকে ছেদ করা বজ্রপাতে পরিণত হল। পাও! মাটিটা ভয়ানকভাবে কেঁপে উঠল, আর ড্রাগনটা তার গাঢ় সোনালি রক্ত চারদিকে ছিটিয়ে দিয়ে নিচে পড়ে গেল। ঠিক সেই মুহূর্তেই দৃশ্যপট বদলে গিয়ে একটা বিশাল রক্তাক্ত দরজার সামনে চলে আসল। এটা সেই একই রক্তাক্ত দরজা যেটা ক্লাইন ঠিক ওই দিন বিকেলেই সেই প্রাচীন কাঠামোর ভেতরে দেখেছিল। ক্যাঁচ করে শব্দ করে সেই রক্তাক্ত দরজাটা সামান্য একটু খুলে গেল, যার ফলে সে ভেতরে একটা কালো রঙের উঁচু পিঠওয়ালা চেয়ারের এক ঝলক দেখতে পেল। স্বাভাবিক উচ্চতার একজন মানুষ সেই উঁচু পিঠওয়ালা চেয়ারটাতে বসেছিল। তার মাথাটা নিচু করা ছিল, সে একদম চুপচাপ আর মৃত মানুষের মতোই স্থির হয়ে বসেছিল। দৃষ্টি যতই কাছাকাছি আসতে লাগল, ক্লাইন মানুষটার কাপড় চোপড় ততই পরিষ্কারভাবে দেখতে পেল। তাকে দেখে সেই নাইট বলেই মনে হচ্ছিল যে একটু আগেই ড্রাগনটাকে মেরে ফেলেছিল, আর সে তখনও সেই রক্তমাখা কালো বর্মটাই পরেছিল। একমাত্র পার্থক্য ছিল যে সে এখন আর 3 কি 4 মিটার লম্বা ছিল না। ঠিক সেই মুহূর্তে লোকটা হঠাৎ করে তার মাথা তুলল। তার সেই সুদর্শন তরুণ চেহারায় পচে যাওয়ার ভয়ানক সব চিহ্ন ফুটে উঠেছিল। তার চোখগুলো ছিল বরফের মতো শীতল আর আবেগহীন। ক্লাইন ভয়ে লাফিয়ে উঠল আর নিজের স্বপ্ন থেকে জেগে গেল। চোখ খুলেই সে দেখতে পেল যে পর্দার ফাঁক দিয়ে গাঢ় লাল রঙের চাঁদের আলো ঘরের ভেতর এসে পড়ছে।